প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের চারটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে তোমার মডেম, দ্বিতীয় টপিক হচ্ছে ইন্টারনেট ও এক্সট্রানেট, 3 নম্বর ক্লাউড কম্পিউটিং এবং শেষ টপিকটি হচ্ছে রিপিটার। দ্বিতীয় অধ্যায় থিওরি টাইপের, এখানে কোনো ম্যাথ এরকম কোনো টপিক নেই, তো এখানে সম্পূর্ণ থিওরি। তো আজকে যে চারটি টপিক নিয়ে আলোচনা করব তার প্রথম টপিক হচ্ছে মডেম। মডেম একটি কমিউনিকেশন ডিভাইস, নেটওয়ার্কিং যন্ত্র। এটা তথ্য আদান প্রদানের জন্য সহায়তা করে। তুমি ডেটা ট্রান্সফারের জন্য তুমি মডেম ইউজ করছো। তো এই মডেম থেকে ডেটা ট্রান্সফারের জন্য মডেম টেলিফোন লাইন অথবা মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকে। দেখো, স্ক্রিনে তুমি মডেমের চিত্র দেখতে পাচ্ছ। এখানে প্রথম যে চিত্রটি আছে, এখানে এটা হচ্ছে একটি কার্ড সিস্টেম। এটা একটি পোর্টেবল মডেম, এটা একটি পোর্টেবল মডেম এবং এটা হচ্ছে একটি এক্সটার্নাল মডেম আর এটা হচ্ছে ইন্টারনাল মডেম। দেখো, মডেমের সংযোগের উপর ভিত্তি করে মডেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইন্টারনাল মডেম, একটি হচ্ছে এক্সটার্নাল মডেম। আগের চিত্র দেখি। এই যে কার্ড সিস্টেম, এটা হচ্ছে ইন্টারনাল মডেম। ইন্টারনাল মডেমটা আমি ক্লিয়ার করে দিই। ইন্টারনাল মডেম হচ্ছে তুমি কম্পিউটারের সিপিইউ এর ভিতরে কি আছে তা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না। এই ধরনের মডেম কম্পিউটার সিপিইউ ভিতরে থাকে, অর্থাৎ সিপিইউ ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখা যায় না। এই মডেম মাদারবোর্ডের স্লটে লাগানো থাকে এবং এটার পিছন সাইডটি দেখা যায়, বাট ভিতরে সম্পূর্ণ অংশ তোমার সিপিইউ ভিতরে থাকে। এই ধরনের মডেম হচ্ছে ইন্টারনাল মডেম, যা ভিতরে থাকে। আর এই ধরনের মডেম হচ্ছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল মডেম, যা বাইরে থাকে। তো যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ যে মডেম, এটা হচ্ছে এক্সটার্নাল মডেম। এছাড়া আরো কিছু মডেম আছে, যেমন স্মার্ট মডেম, V32, অপটিক্যাল, ডিজিটাল মডেম ইত্যাদি। এগুলো হচ্ছে অন্যান্য বিভিন্ন ধরনের মডেম। দেখো, মডেমে দুটি অংশ থাকে, একটি হচ্ছে মডুলেটর আর আরেকটি হচ্ছে ডিমodulator। তুমি যদি মডেমকে ভাঙো, মানে মডেম শব্দটিকে যদি ভাঙো, তাহলে মতে হয় মডুলেটর আর ডিম হয় ডিমodulator, দুটি অংশ। মডুলেটর যে কাজটি করছে সেটা হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন হয়, আর ডিমodulator হয় অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন। অর্থাৎ ডিজিটাল ডেটা হয়ে যায় অ্যানালগ ডেটায়, আবার ডিমodulator হয় অ্যানালগ ডেটা আবার কিসে পরিণত হয়, ডিজিটালে রূপান্তরিত হয়। দেখো, এখানে মডেম কিভাবে কাজ করে, মডেমের মাধ্যমে কিভাবে ডেটা প্রেরণ করা যায় তার আমি একটি চিত্র এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, এখানে একটা কম্পিউটার আছে, এটা হচ্ছে সেন্ডার, এবং লাস্টে আরেকটা কম্পিউটার আছে, সেটা হচ্ছে রিসিভার। এই দুটি কম্পিউটারের সাথেই কিন্তু মডেম লাগানো আছে, সংযুক্ত আছে। এই কম্পিউটারের সাথে সংযুক্ত কানেক্টেড মডেম হচ্ছে এটি, এবং এই রিসিভার এন্ডের যে কম্পিউটার তার সাথে কানেক্টেড মডেম হচ্ছে এটি, এবং মাঝখানে তাদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে টেলিফোন লাইন। এটা হচ্ছে টেলিফোন লাইন। খেয়াল করো, এখানে ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, আমরা দুই ধরনের সিগন্যাল জানি, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। ডিজিটাল এইভাবে হবে, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, আর এই ধরনের এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো আমি একটু আগে বলেছিলাম মডেমে দুটি অংশ থাকে, একটি হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ, আর একটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল। তো প্রথম, তোমরা জানো যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস এবং এটা ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডেটা প্রেরণ করবে এবং ডিজিটাল ডেটা রিসিভ করবে। সে কখনো অ্যানালগ ডেটা সেন্ডও করবে না, রিসিভও করবে না। তাহলে এই ডিজিটাল কম্পিউটার, এই কম্পিউটার কি করবে, ডিজিটাল ডেটা সেন্ড করবে। কাকে সেন্ড করবে, এই মডেমকে সেন্ড করবে। এবং এই মডেম কি করবে, এই ডিজিটাল ডেটা যে এখান থেকে তার কাছে আসলো, সেটা সে কি করবে, কনভার্ট করে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করবে, এবং সেটা সে
এখানে তার মানে এটা কি হয়ে গেল, মডুলেশন হয়ে গেল। আমি বললাম যে মডুলেশন হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ, তাহলে কম্পিউটার থেকে আসলো অ্যানালগ ডিজিটাল সিগন্যাল এবং সেটা মডেমে আসার পর এটা কনভার্ট হয়ে গেল অ্যানালগ সিগন্যালে, এবং মাঝখানে মিডিয়া হচ্ছে টেলিফোন লাইন, এবং এই টেলিফোন লাইনের মাধ্যমে এই অ্যানালগ সিগন্যাল চলে আসলো আরেকটি রিসিভার এন্ডে যে মডেম, সেই মডেমের কাছে। তো এই মাঝখানের টেলিফোন লাইন অর্থাৎ মিডিয়া হিসেবে কাজ করছে। তো দেখো যখন এই ডিজিটাল কম্পিউটার থেকে ডিজিটাল ডেটা যখন মডেমে আসলো, সেটা অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হলো এবং এটা টেলিফোন লাইনের মাধ্যমে রিসিভার এন্ডে যে কানেক্টেড মডেম আছে সেই মডেমে পৌঁছলো, এবং এই মডেম কি করবে, আবার এটাকে কনভার্ট করে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করবে, এবং এই ডিজিটাল সিগন্যালটি আবার চলে যাবে রিসিভার এন্ডে, অর্থাৎ এখানে যে কম্পিউটার আছে সেই কম্পিউটার চলে যাবে। তার মানে আমরা যে সংক্ষেপে বলি, কম্পিউটার থেকে ডিজিটাল ডেটা চলে যাবে মডেমে, মডেম এটাকে মডুলেশনের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করবে, এবং এটি টেলিফোন লাইনের মাধ্যমে চলে যাবে আরেকটি মডেমে, সেই মডেম কি করবে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে, এবং সেই ডিজিটাল সিগন্যাল চলে যাবে প্রাপক কম্পিউটারে। এভাবেই আমাদের ডেটা প্রেরণে মডেম সাহায্য করে। তারপর আমরা যে টপিক শিখবো সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, আন্তর্জাতিক যে নেটওয়ার্ক সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের সংজ্ঞা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ব্যবস্থা, বিশাল বড় জাল, যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত আছে। 1969 সালে ইন্টারনেটের যাত্রা শুরু বলে ধরে নেওয়া হয়, এবং 1991 সালে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহার সুযোগ সৃষ্টি হয়। তার মানে আরপানেটের ফুল মিনিং তোমরা জানো যে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। এরপরে আমরা যে টপিক পড়ব সেটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট আমরা একটু আগে শিখলাম ইন্টারনেট, এখন শিখবো ইন্টারনেট। একটু কনফিউজড, ইন্টারনেট নাকি ইন্ট্রানেট। দেখো ইন্টারনেট তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ইন্ট্রানেট এটা আমরা সবাই ব্যবহার করি না। তার মানে সবাই ব্যবহার করি না, তার মানে কি কিছু মানুষ ব্যবহার করি, হয়ে গেল আমাদের সংজ্ঞা। তার মানে ইন্ট্রানেট হচ্ছে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। আমি যদি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, সে গ্রামীণফোন একটি বৃহৎ প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করা হয় তাদের কাজকর্মের জন্য, ঠিক আছে। বাট যদি গ্রামীণফোন তাদের কর্মীদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থার জন্য একটি নেটওয়ার্ক ব্যবহার করে, সেটি হচ্ছে ইন্টারনেট। সেই নেটওয়ার্ক বাইরের কেউ ব্যবহার করতে পারবে না, সেটা পাবলিক না, সেটা প্রাইভেট, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীরাই শুধুমাত্র সেই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে ইন্টারনেট। তাহলে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শুধু প্রতিষ্ঠানের কর্মীরাই ইন্টারনেট ব্যবহার করতে পারবে, প্রতিষ্ঠানের কর্মী ছাড়া বাইরের কেউ ব্যবহার করতে পারবে না। লাস্ট টপিক হচ্ছে এক্সট্রানেট। এক্সট্রানেট অনেকটা ইন্ট্রানেটের সাথে যুক্ত। প্রতিষ্ঠানের বাইরে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওই প্রতিষ্ঠানের ইন্ট্রানেটকে অ্যাক্সেস করার জন্য উন্মুক্ত করাকে এক্সট্রানেট বলে, অর্থাৎ এক্সট্রা মানে অধিক। তার মানে মনে করো গ্রামীণফোন কি করলো, তাদের ইন্ট্রানেট ব্যবস্থাটি বাংলালিংককে অ্যাক্সেস করার সুযোগ দিল। তার মানে বাংলালিংক হচ্ছে প্রতিষ্ঠানের গ্রামীণফোন নামক প্রতিষ্ঠানটির বাইরের একটি প্রতিষ্ঠান। তো বাংলালিংক এখন গ্রামীণফোনের নেটওয়ার্কটি ব্যবহার করার অনুমতি পেয়েছে এবং ব্যবহার করবে। তাহলে গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবস্থাটি ব্যবহার করছে বাইরের একটি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে বাংলালিংক। এটা হচ্ছে এক্সট্রা নেট। তো আশা করি আজকের পর থেকে তোমাদের ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্টারনেট নিয়ে কোনো ঝামেলা হবে না। পরবর্তী টপিক খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং তোমাদের জন্য খুব ছোট একটা টপিক, বই খুব বেশি হলে 2-1 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা থাকতে পারে। আর ক্লাস 8এও ক্লাউড কম্পিউটিং আছে, শুধুমাত্র একটি সংজ্ঞা, আর কিছুই নেই এখানে। তো কিন্তু আমরা যখন অ্যাডভান্স লেভেলে পড়ি, আমরা যখন মাস্টার্স পড়ি আইটির উপরে, তখন এই ক্লাউড কম্পিউটিং একটি 100 মার্কের সাবজেক্ট, এবং এটা খুবই একটি বড় একটি টপিক, কিন্তু তোমাদের জন্য খুবই সংক্ষেপে এখানে তুলে দেওয়া আছে বইয়ের মধ্যে।
যাই হোক, ক্লাউড কম্পিউটিং যদি আমি বলি, ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা। ইন্টারনেট ভিত্তিক, ইন্টারনেট ছাড়া ক্লাউড কম্পিউটিং হবে না। ক্লাউড হচ্ছে মেঘ, তার মানে আহ, আর সার্ভার কোথায় থাকে, সার্ভার উপরে থাকে, তার মানে ক্লাউড, এই জন্য এই নামটির সাথে ক্লাউড যুক্ত করা আছে। ক্লাউড যেমন মেঘ যেমন আকাশে ঘুরে বেড়ায়, ঠিক একরকম সার্ভারও আকার উপরে, যেহেতু স্যাটেলাইট উপরে, সার্ভারও উপরের দিকে আসে। এই জন্য ক্লাউড কম্পিউটিং নামকরণ করা হয়। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা, যা ইন্টারনেট ও একটি কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে ডেটা রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। তার মানে ইন্টারনেট ভিত্তিক একটি ব্যবস্থা, যা একটি কেন্দ্রীয় সার্ভার, একটি একটি সেন্ট্রাল সার্ভার থাকবে এবং সেটি মেনটেন্যান্স করবে, ডেটা মেনটেন্যান্স করবে এবং কন্ট্রোল করবে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং, তোমরা ক্লাউড কম্পিউটিং যদি আরেকটু ডিটেলস তুমি জানতে চাও, সেটা হচ্ছে যে ভূমিকম্প, তারপর হচ্ছে দুর্যোগ, জলোচ্ছ্বাস, আবহাওয়া, এগুলো আবহাওয়ার পূর্বাভাস, এগুলো তোমরা প্রভৃতি খবরাখবর তোমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে জানতে পারো। তো একবার কি ভেবে দেখেছো যে এটা কিভাবে প্রচারিত হয়? ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে এটি জানা সম্ভব। 1960 সালে ক্লাউড নির্ভর কম্পিউটিং এর ধারণা পাওয়া যায়। সে সময় একজন বিজ্ঞানী, ম্যাক ক্যাথি নামক একজন বিজ্ঞানী এ সম্পর্কে মতামত দেন। তো 2007 সালে গুগল এবং আইবিএম যৌথভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়ে এই ক্লাউড কম্পিউটিং বিষয়ে গবেষণাধর্মী প্রজেক্ট শুরু করে এবং 2008 সালে এটি একটি পর্যায়ে চলে আসে। তো ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী কোম্পানিতে 4 ধরনের ক্লাউড থাকতে পারে। যারা যেসব কোম্পানি ক্লাউড কম্পিউটিং সেবা দেয়, সেখানে 4 ধরনের ক্লাউড থাকতে পারে। একটা হচ্ছে পাবলিক, দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট, হাইব্রিড এবং কমিউনিটি। তো ক্লাউড কম্পিউটিং বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ব্যবহার করা যায়। তুমি 24 আওয়ার্স তুমি ক্লাউড ব্যবহার করতে পারো, ক্লাউড ব্যবহার করতে পারো, ক্লাউড কম্পিউটিং। তারপর নিজস্ব তোমার কোনো পার্সোনাল কোনো হার্ডওয়্যার প্রয়োজন নেই। তোমার কোনো কম্পিউটার, তোমার একটি রুম লাগবে, কম্পিউটার লাগবে, শক্তিশালী কম্পিউটার লাগবে, কোনো দরকার নেই। তারপর হচ্ছে সফটওয়্যার অটোমেটিক আপডেট হয়, তোমার আপডেট দেওয়া লাগবে না, এটা অটোমেটিক আপডেট নিয়ে নিবে। শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় বসে কন্ট্রোল করা যায়। তুমি এমন নয় যে তুমি তোমার বাসা থেকে কন্ট্রোল করতে পারছো না, তুমি অফিসে থেকে করতে হবে, এরকম না। তুমি যে কোনো জায়গা থেকে ক্লাউড কম্পিউটিং কন্ট্রোল করতে পারবে। সফটওয়্যার অটো আপডেট হয়, আমি একটু আগে বলেছি। যতটুকু ব্যবহার ততটুকু খরচ প্রদান করতে হয়। অর্থাৎ তুমি একটু যদি উদাহরণ দিই, যে তুমি যদি যখন মোবাইলের ইন্টারনেট প্যাক কিনো, প্যাক শেষ হয়ে গেলে কি হয়? পে পার ইউজ, পিপিইউ, পে পার ইউজ ডেটা চালু থাকে। মানে তুমি যতটুকু খরচ করবে ঠিক ততটুকুর জন্য তোমাকে পে করতে হবে, পে পার ইউজ। তো যতটুকু ব্যবহার তুমি, ক্লাউড কম্পিউটিং যতটুকু জায়গা তুমি ভাড়া নিবে ঠিক ততটুকু জায়গার জন্য তোমার খরচ দিতে হবে, বেশি খরচ দিতে হবে না। আলাদা কোনো সফটওয়্যার কেনার প্রয়োজন নেই, তাই খরচ কম। তোমার ক্লাউড কম্পিউটিং ব্যবহার করলে আলাদা কোনো সফটওয়্যার কিনতে হবে না, যেমন খরচ কম লাগছে। চাহিদা মাত্র সেবা, তুমি সেবা দরকার তুমি তখনই সেবা পাবে। এবং তোমার যদি সেবা পাওয়ার পর তোমার যদি আরেকটু বেশি সেবা দরকার হয়, সেটাও তুমি পাবে, জাস্ট নক করতে হবে। ক্লাউড কম্পিউটিং এর কিছু অসুবিধাও আছে। জরুরি ফাইলপত্র হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এটা ক্লাউড কম্পিউটিং এর একটি অসুবিধা। এবং ব্যবহারকারীর ডেটা নিয়ন্ত্রণ থাকে না বললেই চলে। ব্যবহারকারী আহ, তার তার ডেটা সে নিজে কন্ট্রোল করতে পারে না। আহ, আহ, খুব তার অ্যাক্সেসটা খুব কম, মানে তার পাওয়ারটা খুব কম থাকে, যার কারণে তাদের নিয়ন্ত্রণ থাকে না বললেই চলে। তো ক্লাউড কম্পিউটিং তোমাদেরকে আমি একটু একটু বোঝানোর চেষ্টা করি, রিয়েল লাইফের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ক্লাউড কম্পিউটিং জিনিসটা এরকম যে তুমি দেখো, ব্যাংক, যে ব্যাংকের কাজকর্ম হয় সবকিছু অনলাইনে হয়। কিন্তু এক সময় যখন ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না, তখন কিন্তু ব্যাংকে নর্মাল, মানে অ্যানালগ সিস্টেমে কাজকর্ম হতো। মনে করো তোমার একটা অ্যাকাউন্ট খোলা আছে ঢাকা, সাপোজ তুমি এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছো ঢাকা থেকে। তো তুমি এখন রাজশাহীতে আছো। তো তোমার টাকা উঠা তুমি রাজশাহী থেকে যদি তুমি টাকা উঠাতে যাও, তাহলে কিন্তু তোমাকে রাজশাহীর যে এবি ব্যাংকের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে গেলে তোমাকে সে ঢাকা অফিসে ফোন দিবে, কারণ তোমার অ্যাকাউন্ট ছিল ঢাকায়। ঢাকা অফিসে ফোন দিয়ে বলবে যে এই লোকের অ্যাকাউন্ট কি এখানে আছে কিনা, বা কত টাকা আছে না আছে, এরকম জিজ্ঞেস করে তোমার টাকা তারপরে রাজশাহী থেকে দিবে। একটু সময় লাগতো এবং একটু জটিল ছিল। বাট এখন কিন্তু তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিন্তু তুমি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারো, টাকা রাখতে পারো। কারণ এটার সুবিধা হচ্ছে সবকিছু অনলাইনে হয়।
তুমি মাঝে মাঝে দেখো যে ব্যাংকে গেলে বলা হচ্ছে যে সার্ভার ডাউন। এই জন্য দেখবে যে সার্ভার ডাউন থেকে কিন্তু লাইন মানে দীর্ঘ হয়ে যায় এবং সময় খুব কম লাগে। সরি, সময় সময় অনেক বেশি সময় লাগে, যার কারণে সার্ভার ডাউন থাকার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছে না, বা সার্ভার বন্ধ, এই জন্য তারা অ্যাক্সেস বন্ধ রাখে। তো এই এই যে তারা যে অনলাইনে কাজগুলো করছে, তারা আসলে একটি সফটওয়্যার ব্যবহার করছে। তুমি যদি সোনালী ব্যাংক বলো, রূপালী ব্যাংক বলো, বা যে কোনো ব্যাংক বলো, সবাই কিন্তু একটি সফটওয়্যার ব্যবহার করে, এবং সেই সফটওয়্যারটি বাংলাদেশে তাদের যতগুলো ব্রাঞ্চ, সবগুলো ব্রাঞ্চের কম্পিউটারে দেওয়া থাকে, এবং সেগুলি অ্যাক্সেস করা হয় ইন্টারনেটের মাধ্যমে, সার্ভারের মাধ্যমে। আর এই সফটওয়্যারটি থাকে ক্লাউডে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তারপর আর ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করে, ক্লাউড কম্পিউটিং এ তোমাকে একটা ধারণা দিই আমি। মনে করো তুমি একটি ফ্ল্যাট ভাড়া নিতে গেছো। তো এখানে তুমি তুমি তোমরা মেম্বার হচ্ছে, তোমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, কিন্তু এখানে রুম আছে টোটাল 3টা বেড, তারপরে 2টি রুম, দুটি একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম আলাদা, এবং অনেক বড় একটা ফ্ল্যাট, মনে করো প্রায় 1800 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। তো এখানে তোমরা ফ্যামিলি 4 জন, এখানে তোমাদের এতগুলো জায়গা লাগছে না। তোমরা অনেকগুলো মানে রুম, তো তোমরা কিন্তু সবগুলো রুমে কিন্তু ঘুমাও না। 3টা রুমে ঘুমাও, বা 3টা রুম ইউজ করে 2টা রুমে তো সবসময় ফাঁকাই থাকছে। কিন্তু তোমাকে কিন্তু বাড়িওয়ালা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাটের ভাড়া নিচ্ছে। তো ক্লাউড কম্পিউটিং এরকম না। ক্লাউড কম্পিউটিং কি করে, তুমি যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকুর জন্য তোমাকে পে করতে হবে। আচ্ছা, তারপর আমি যেটা বলেছিলাম যে আম, চাহিদা মাত্র তোমাকে সেবা দেয়। দেখো, তুমি যখন ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য যাবা, তুমি যখন বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করতে যাবা, বাট বাড়িওয়ালা কিন্তু ফজরের সময় তুমি যদি বাসা নক করো, বাড়িওয়ালা কিন্তু তোমাকে রুম দেখাবে না বা কথাই বলবে না। আবার তুমি যদি রাত 10টার পরে বাড়িওয়ালাকে নক করো যে আমি এখন রুম দেখতে চাই বা আমি কথা বলতে চাই, বাড়িওয়ালা কিন্তু দরজা খুলবেই না, গেট খুলবে না, বরং তোমার সাথে ফোনও সে কথা বলবে না, বলবে আমি ঘুমাচ্ছি বা এই টাইমে বিরক্ত করবে না, এরকম। কিন্তু ক্লাউড কম্পিউটিং এরকম না। ক্লাউড কম্পিউটিং তুমি যখনই তুমি নক করো তখনই তুমি সেবা পাবে। এবং তুমি যদি চাও যে না আমি আরেকটু জায়গা বাড়িয়ে নিতে চাই ক্লাউডে, সেটাও তুমি পারবে। কিন্তু বাড়িওয়ালাকে যদি বলো আমাকে এই ফ্ল্যাটের সাথে আরো একটা রুম বাড়িয়ে দিবেন, সেটা সম্ভব না। এই ছিল ক্লাউড কম্পিউটিং। আশা করি তোমরা ক্লাউড কম্পিউটিং বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তবে তুমি পরীক্ষা খাতে ভালো করে বানিয়েও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আহ, যেন টপিকটা ক্লিয়ার থাকে। দেখো, এরপর আমি আজকের জন্য যে লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিপিটার। রিপিটার এটাও মজার জিনিস, এটা যদি বুঝো বানিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। রিপিটার হচ্ছে একটি কমিউনিকেশন সিস্টেম বলতে পারো, কমিউনিকেশন সিস্টেমের মধ্যে একটি ডিভাইস বলতে পারো। তো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কেবলের ভিতর দিয়ে, নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটার মানে একটি নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, মোর দেন ওয়ান, অর্থাৎ 2, 3, 4, 5 এতগুলো কম্পিউটার হতে পারে। তো এতগুলো কম্পিউটারের দূরত্ব মানে মধ্যে যে দূরত্ব যদি বেশি হয়, মানে মনে করো যে তুমি একটি কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তুমি ডাটা প্রেরণ করছো, বাট মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা বেশি। মনে করো 200 মিটার। তো এই 200 মিটার তোমার কেবলের মাধ্যমে তুমি ডেটা ট্রান্সফার করছো, কেবলের মাধ্যমে। তো যখন দূরত্ব বেশি হয় তখন কেবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ তোমার যখন তুমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন ডেটা পাঠাবে, তখন তাদের মাঝখানে গ্যাপটা যদি মানে দূরত্ব যদি মনে করো 200 মিটার হয়ে গেল, তাহলে ডেটা যখন যাবে সে যেতে যেতে এক পর্যায়ে সে দুর্বল হয়ে যাবে। আর এই দুর্বল হয়ে গেলে তখন হয় ডেটা আর যেতে যেতে অনেক সময় লাগবে, অথবা ডেটা যাবেই না বলতে গেলে, এরকম। তার মানে কি, তোমার ডেটা তুমি ঠিক সময় মতো পাচ্ছ না। তো এই ডেটা, এমন কোনো যদি সিস্টেম হয় যে এই ডেটা যেন আবার শক্তি ফিরে পায় এবং দ্রুত গতিতে চলে যায়, আর এই সিস্টেমটা হচ্ছে রিপিটার। অর্থাৎ প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং আরো অধিক দূরত্বে পাঠানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। যে ডেটা আসছে সে যদি দুর্বল হয়ে যায়, সে তাকে আবার শক্তিশালী করা হয় এবং সে দ্রুত চলে যায় এবং আরো অধিক দূরত্ব সে যেতে পারে। এটা হচ্ছে রিপিটারের সিস্টেম, বা রিপিটার এভাবে কাজ করে। এই জন্য রিপিটারকে ব্যবহার করা হয় দুর্বল ডেটাকে স্ট্রং করার জন্য এবং আরো অধিক দূরত্বে পাঠানোর জন্য। একটি ওয়াইফাই রিপিটার দিয়েছি। এখন বর্তমানে এই ওয়াইফাই রিপিটার আমরা ব্যবহার করছি। দেখো, তুমি যখন একটা রাউটার ব্যবহার করো, এই রাউটার ব্যবহার করলে কি হয়, তোমার রাউটার সিগন্যাল
একটা নির্দিষ্ট দূরের পর কিন্তু আর কাজ করছে না, বা রাউটারের সিগন্যাল খুব দ্রুত হয়ে যায়, ওয়াইফাই সিগন্যাল দ্রুত হয়ে দুর্বল হয়ে যায়। তো এই জন্য আমরা কি করি, ওয়াইফাই কাছাকাছি মানে ওয়াইফাই ডিভাইসটি মানে রাউটারের কাছাকাছি থাকলে আমাদের মোবাইলে ওয়াইফাই এর সিগন্যালটা খুব হাই পাওয়া যায় এবং স্পিড ভালো পাওয়া যায়। কিন্তু যতই একটু একটু দূরে যাই তখন আমাদের স্পিডটা একটু কমে যায় এবং সিগন্যাল কমে যায়। তো তুমি যদি চাও একটি এরকম এখানে এই যে ওয়াইফাই রাউটার রিপিটার, এই রিপিটার যদি ব্যবহার করো তাহলে কি হয়, ও কি করে এই এই ওয়াইফাই এই যে সিগন্যাল সেটাকে সে আরো স্ট্রং করে এবং আরো আরো দূরে যাওয়ার জন্য সে বাড়িয়ে দেয়, মানে তার 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 ইয়ার ডিস্টেন্সটাকে মানে কাভারেজ এরিয়াটাকে আরো বাড়িয়ে দেয় এই ওয়াইফাই রিপিটার। দেখো রিপিটার সুবিধা কি, বিভিন্ন মাধ্যমকে সংযুক্ত করতে পারে, অনেকগুলো মিডিয়াকে সে সংযুক্ত করতে পারে, নেটওয়ার্কের সম্প্রসারণ করতে সাহায্য করে, একটা একটা নেটওয়ার্কে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আরো বড় করার জন্য সে রিপিটার ব্যবহার করা হয়। আর সিগন্যালকে অধিক দূরত্বে প্রেরণ করে, আমি সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে সিগন্যালকে সে আরো দূরত্বে পাঠাতে পারে। রিপিটার অসুবিধা হচ্ছে রিপিটার গতি তুলনামূলক কম, তারপর ডেটা কলিশনের সম্ভাবনা মানে ডেটা কলিশনের সম্ভাবনা বেশি, ডেটা নষ্ট হয়ে যেতে পারে বা এরকম সম্ভাবনা বেশি থাকে। আর স্বল্প সংখ্যক কম্পিউটার সংযুক্ত করতে হবে, বেশি কম্পিউটার সংযোগ করা যায় না, কম সংখ্যক কম্পিউটারই সংযুক্ত করা যায় রিপিটারের মাধ্যমে। তো আজকে এইটুকুই ছিল। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো করে আহ, পুরোটা দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। তো সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।